নমস্কার, আমি ডক্টর তনুশ্রী দে, হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির স্কুল অফ অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস এর এই ডিপার্টমেন্টের আমি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আজকে আমার লেকচারের বিষয়বস্তু হলো পর্বত কম্পন বা ফোর্সড অসিলেশন। সরল দোলগতি সম্পর্কে আমরা অলরেডি তোমরা 10 ক্লাস 2 তে পড়ে এসেছো। এটাতে দেখা যায় যে এনার্জি সবসময় কনজার্ভ হয়, মানে আইডিয়াল ক্ষেত্রে দেখা যায় যে যে এনার্জি নিয়ে সিস্টেম দোলন শুরু করে শেষ পর্যন্ত সেই একই এনার্জি থাকে। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে এইরকম আইডিয়াল সিচুয়েশন আমরা সবসময় পাই না। ধরা যাক এই এক্সাম্পলটাই দেওয়া যাক, কেউ ধরো একটা দোলনায় দুলছে, তো দোলন শুরু হওয়ার পর থেকে সে কি অনন্তকাল চলতে থাকে? উত্তর হচ্ছে না। কিছুক্ষণ পর সেই দোলন নিজের থেকে থেমে যায়। এর জন্য দায়ী হচ্ছে সিস্টেমে অবস্থিত ড্যাম্পিং, যেটা বেসিক্যালি যে কোনো মিডিয়াম পার্টিকেল বা যে মাধ্যমে দোলন সম্পন্ন হচ্ছে সেটা সিস্টেমের উপর এক্সার্ট করে। তো এই ড্যাম্পিং এর কারণে শক্তির ক্ষয় হয় এবং ইভেন্চুয়ালি কিছু একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ টাইমের পর সেই দোলন বন্ধ হয়ে যায়। তো আমরা যদি সরণ ভার্সেস টাইমের গ্রাফ দিয়ে দেখি, তো দেখা যায় যে সময়ের সাথে সাথে এই অ্যামপ্লিটিউডের মান ক্রমশ কমতে থাকে। এই ছবিতে দেখতে পাচ্ছি যে সময়ের সাথে সাথে অ্যামপ্লিটিউডের মান ক্রমশ কমতে থাকে ইন কেস অফ ড্যাম্পড ভাইব্রেশন অথবা অবদমিত কম্পন। তো জেনারেলি এরকমই হয়ে থাকে। এবার ধরো যদি আমি চাই যে এই দোলনাটা কনস্ট্যান্টলি দুলতে থাকুক, তখন আমরা কি করি? পিছন থেকে কেউ একজনকে ধাক্কা দিয়ে দিতে হয়। এবার একবার ধাক্কা দিয়ে যদি কেউ থেমে যায় তখন হবে না, কন্টিনিউয়াসলি একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই ধাক্কাটা দিয়ে যেতে হবে। এটাই হচ্ছে ফোর্সড ভাইব্রেশন অথবা পরবশ কম্পনের মেন কনসেপ্ট। তো ড্যাম্পিং ফোর্সের জন্য সিস্টেম যে পরিমাণ এনার্জি হারায়, দেখা যায় যে একটা এক্সটার্নাল পিরিয়ডিক ফোর্স বা বাহ্যিক পর্যাবৃত বল প্রয়োগের ফলে সেই একই পরিমাণ শক্তি সে সিস্টেমকে দেয়, যার ফলে সিস্টেমের টোটাল এনার্জি শেষ পর্যন্ত সংরক্ষিত থাকে, তার ফলে কম্পন চলতে থাকে। এবার সিম্পল হারমোনিক মোশন বা সরল দোলগতি এবং পরবশ কম্পনের মধ্যে একটা মেজর পার্থক্য হচ্ছে যে পরবশ কম্পনের ক্ষেত্রে সিস্টেম নিজের প্রাকৃতিক কম্পাঙ্ক বা ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে স্পন্দিত হয়। পরবশ কম্পনের ক্ষেত্রে সিস্টেমটা নিজের বাইরে যে এক্সটার্নাল পিরিয়ডিক ফোর্স তার যে কম্পাঙ্ক সেই কম্পাঙ্কে কম্পিত হয়। এবার পরবশ কম্পন করে আমাদের কি লাভ বা আমাদের বাস্তব জীবনে এর অ্যাপ্লিকেশনই বা কোথায়? দেখতে গেলে অনেক ক্ষেত্রে পরবশ কম্পনের ডিরেক্ট অ্যাপ্লিকেশন রয়েছে, যেমন গিটার বা সেতার, এইরকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তবলা, এই সবগুলোর ক্ষেত্রে কি হয়? গিটারের ক্ষেত্রে আমি বলি যে তারের যে ভাইব্রেশন আর এই যে খোল তার যে ভাইব্রেশন, এর ভেতরে এয়ার মলিকিউলস রয়েছে। এবার এয়ার মলিকিউলস গুলো এই তারের ভাইব্রেশন দ্বারা পরবশ কম্পনে কম্পিত হয়, যার ফলে আমরা একটা জোর সাউন্ড শুনতে পাই। রেডিওর ক্ষেত্রেও আমরা পরবশ কম্পনের রেজোনেন্স বা অনুনাদ এর ব্যবহার করে থাকি। কিভাবে? তোমরা জানো, হয়তো অনেকে ছোটবেলায় দেখেছো যে এইভাবে নব ঘুরিয়ে ঘুরিয়ে টিউনিং করা হতো। সেটা কি করা হতো? আমরা এখানে এলসিআর সার্কিট রয়েছে রেডিওর মধ্যে, সেই এল বা সি বা রেজিস্ট্যান্স কিছু একটাকে চেঞ্জ করে আমরা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতাম রেডিওর। এবং যখনই তোমরা জেনে থাকবে যে যখনই ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আর বাহ্যিক বলের ফ্রিকোয়েন্সি সমান হয় তখন অনুনাদের সৃষ্টি হয়। অনুনাদের সময় সিস্টেম সারাউন্ডিংস থেকে বা ওই এক্সটার্নাল ফোর্স থেকে প্রচুর এনার্জি নেয় এবং প্রচুর এনার্জি খরচও করে। তো যখনই ম্যাচিং হয় তখনই আমরা বলি যে টিউনিং হয়ে গেছে, দুটো কম্পাঙ্ক মিলে গেছে, তখন আমরা রেডিও গান শুনতে পাই। মাইক্রোওয়েভের ক্ষেত্রেও পরবশ কম্পনের টেকনোলজি ব্যবহার করা হয় অনুনাদের। আমরা জানি যে কোনো মলিকিউলের একটা ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি রয়েছে, তো সেই ফ্রিকোয়েন্সির সাথে যখন মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সি ম্যাচ করে যায় তখন অনুনাদের সৃষ্টি হয় এবং মলিকিউলগুলো খুব জোরে জোরে কাঁপতে থাকে, যার ফলে একটা
উত্তাপের সৃষ্টি হয়, যার ফলে খাবার গরম হয়। স্পিকারেও পরবশ কম্পনের ব্যবহার হয়। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে আমাদের পরবশ কম্পনের ব্যবহার হয়, যেমন মোবাইল ফোন, আল্ট্রাসাউন্ড, ভাইব্রেশনাল থেরাপি, প্রোডাক্ট টেস্টিং ইত্যাদি। এবার অনেক সময় এরকমও হয় যে আমরা চাইছি পরবশ কম্পন না হোক, কিন্তু সেখানে হয়ে যাচ্ছে। তো পরবশ কম্পনকে আটকাতেও অনেক জায়গায় হবে। যেমন বিভিন্ন গাড়ির ক্ষেত্রে তোমরা জানো যে শক অ্যাবজর্ভার কিভাবে কাজ করে। জাহাজ, সমুদ্রের উপর জাহাজ যখন যায়, জাহাজ তো দূরে, কিন্তু জাহাজের উপরে যারা থাকে সেই লেভেলগুলো, সেইগুলো জেনারেলি স্থির রাখার চেষ্টা করা হয়। তার মানে সেখানে পরবশ কম্পন হচ্ছে, কিন্তু আমরা চাইছি যাতে কম্পনটা না হোক। বিভিন্ন বিল্ডিং এর ক্ষেত্রে ভূমিকম্প হওয়ার সময় শক অ্যাবজর্ভার, বিল্ডিং এর শক অ্যাবজর্ভার কিভাবে কাজ করে সেটা জানার জন্য, এবং ব্রিজ এবং ড্যাম এরকম বিভিন্ন স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা চাই যে ফোর্স ভাইব্রেশন যাতে না হয়। তো কখন ফোর্স ভাইব্রেশন হয়, ফোর্স ভাইব্রেশন কিভাবে কাজ করে, সেই টেকনিক জানার জন্য, কিভাবে আমি ফোর্স ভাইব্রেশন বাড়াবো বা কিভাবে কমাবো, সেই সবগুলো জানার জন্য আমরা এর বিজ্ঞান সম্পর্কে একটু জানতে চাই, ফোর্স ভাইব্রেশন কিভাবে কাজ করে। তো চলো দেখা যাক। যখনই আমরা বিজ্ঞান নিয়ে কথা বলি, আমাদের প্রথমেই মাথাতেই আসবে যে ইকুয়েশন অফ মোশন কি আছে, এখানে কোন কোন বল কাজ করছে। প্রথমেই আসি রিস্টোরিং ফোর্স বা প্রতিস্থাপন বলের কথা। তোমরা যখন সরল দলগতি পড়েছো, এটা শেখানো ছিল যে প্রতিস্থাপন বল হলো এমন একটা বল যেটা বস্তুকে নিজের অবস্থানে ফেরত আনতে সাহায্য করে, এবং এটা সমানুপাতিক হয় তার সরণের সাথে, F প্রপোর্শনাল টু -x। এবার -x এটারও একটা গুরুত্ব আছে, কারণ -x আমি কখন করব, যখন বল, প্রতিস্থাপন বল এবং সরণ একে অপরের উল্টো দিকে কাজ করবে। সেই জন্য F প্রপোর্শনাল টু -x, সেখান থেকে আসছে F ইকুয়াল টু -μx, যেখানে আমরা মিউ কে বলছি স্প্রিং কনস্ট্যান্ট বা স্টিফনেস কনস্ট্যান্ট। দ্বিতীয় বল যেটা কাজ করে সেটা হচ্ছে রিটার্ডিং ফোর্স বা ড্যাম্পিং ফোর্স। এটা আমরা যে কোনো ড্যাম সিস্টেম বা রিয়েল লাইফ সিস্টেমের ক্ষেত্রে দেখতে পাই, যেখানে মাধ্যম কি করে, মাধ্যম কোনো বস্তুর মোশনে বাধা দেয়। এবারে এই ড্যাম্পিং ফোর্স এটা হচ্ছে ভেলোসিটির সাথে সমানুপাতিক, ভেলোসিটি বা বেগের সাথে। এটা আমরা রিয়েল লাইফেও দেখি। ধরো তোমরা কোনো একটা ভিড়ের মধ্যে যাচ্ছ, কোথাও যাচ্ছ, এবার মাধ্যম হচ্ছে তোমার আশেপাশের মানুষেরা। এবার সেখানে যদি আমি জোরে ছুটতে যাই, আমি একটু বেশি বাধার সম্মুখীন হব, কম্পারেটিভলি আমি যদি আস্তে হেঁটে হেঁটে যাই কম বাধা পাবো। তো আর এই বাধার ডিরেকশন কি হবে, বাধার ডিরেকশন হবে আমার যে মোশন তার উল্টো দিকে। তো এই ড্যাম্পিং ফোর্স এটা প্রপোর্শনাল টু -v, সেখান থেকে আমরা লিখছি F2 ইকুয়াল টু -v dx dt, dx dt বলছি আমরা ভেলোসিটিকে। এই দুটো বল আমরা ড্যাম্পড ভাইব্রেশনের ক্ষেত্রে পেয়েছি। ফোর্সড ভাইব্রেশন বা পরবশ কম্পনের ক্ষেত্রে এক্সট্রা যে টার্মটা আমরা ইউজ করছি, যে বলটা, সেটা হচ্ছে বাহ্যিক পর্যাবৃত্ত বল বা এক্সটার্নাল পিরিয়ডিক ফোর্স, যেটাকে আমি লিখেছি F0 ইনটু e টু দি পাওয়ার IPT দিয়ে। এবার প্রশ্ন আসতে পারে e টু দি পাওয়ার IPT কেন লিখেছি, কেন আমি sin PT বা cos PT লিখিনি, আমি লিখতেই পারতাম। কিন্তু এর কারণ হলো e টু দি পাওয়ার হলো একটা জেনারেল টার্ম, এক্সপোনেনশিয়াল। কারণ আমরা জানি e টু দি পাওয়ার i থিটা সমান cos থিটা প্লাস i sin থিটা। সুতরাং আমি যদি cos ফাংশন চাই, আমি এর রিয়েল পার্ট নিয়ে কাজ করব, যদি sin ফাংশন চাই আমি এর ইমাজিনারি পার্ট নিয়ে কাজ করব। তো আমরা যে কোনো sin বা cos বা যে কোনো পিরিয়ডিক ফাংশন ডিরাইভ করতে পারি e টু দি পাওয়ার IPT এই টার্মটা থেকে। সো এটা একটা মোর জেনারেল কাইন্ড অফ টার্ম, সেজন্য আমরা e টু দি পাওয়ার IPT নিয়েছি। তো এবার টোটাল ফোর্স অ্যাক্টিং অন দ্য সিস্টেম, মোট বল যেটা কাজ করবে সেটা হবে এই তিনটে যোগফল F1 F2 F3। এবার আমরা নিউটনস সেকেন্ড ল থেকে জানি যে ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু d2x dt2, মানে মাস ইনটু অ্যাক্সিলারেশন। তো এই টোটাল ফোর্স হবে, ডান দিকে আমি তিনটে ফোর্সের যোগফল লিখেছি, রিস্টোরিং ফোর্স, ড্যাম্পিং ফোর্স আর এক্সটার্নাল পিরিয়ডিক ফোর্স।
এবার এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখলে ফাইনালি আমি এই ইকুয়েশনটা পাচ্ছি, dx dt equal to dx dt plus 2k v2x dt2 plus 2k dx dt plus omega square x equal to f naught e to the power I dt, যেখানে আমি ওমেগা স্কয়ার নিয়েছি মিউ বাই m কে, ওমেগা কে আমরা বলছি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বা প্রাকৃতিক কম্পাঙ্ক, কে একটা গুরুত্বপূর্ণ টার্ম, কে বলছি আমরা b বাই 2m কে। b ছিল কি না প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ড্যাম্পিং ফোর্সের ক্ষেত্রে, সেজন্য কে কে আমরা বলবো ড্যাম্পিং কনস্ট্যান্ট, মানে কোন সিস্টেমে যত বেশি ড্যাম্পিং হবে কে এর মান তত বেশি হবে। আর হচ্ছে কি পি, এখানে পি হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ এক্সটার্নাল পিরিয়ডিক ফোর্স, মানে বাহ্যিক পর্যাবৃত বল যে কম্পাঙ্কে কম্পিত হয় তার ফ্রিকোয়েন্সি হচ্ছে পি। এবার রিয়েল লাইফ সিচুয়েশনের ক্ষেত্রে আমরা f0 e টু দি পাওয়ার ipt কে sin pt বা cos pt দিয়েও রিপ্লেস করতে পারি, ঠিক আছে। তো এবার আমরা একটা ইকুয়েশন অফ মোশন পেলাম, আমাদের এর পরের কাজ হবে এই ইকুয়েশন অফ মোশনটাকে সলভ করা। এবার আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা সেকেন্ড অর্ডার ইনহোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। এইরকম ইকুয়েশন যদি থাকে তাহলে তার দুটো সলিউশন হয়, দুটো পার্ট, একটা পার্টকে বলা হচ্ছে ট্রানজিয়েন্ট সলিউশন বা কমপ্লিমেন্টারি ফাংশন, অন্য পার্টটাকে বলা হয় স্টেডি স্টেট সলিউশন। দেখো নামের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে, স্টেডি স্টেট মানে হচ্ছে আফটার এ সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ টাইম, একটা যথেষ্ট পরিমাণ সময়ের পর সিস্টেমটা শেষ পর্যন্ত এই সলিউশনে থাকে, মানে এটার যে সলিউশন পাবো সেই কম্পাঙ্কেও কম্পিত হবে। ট্রানজিয়েন্ট সলিউশন একটা টাইম পর শূন্য হয়ে যাবে, কিভাবে হবে আমরা এরপরে ম্যাথমেটিক্যালি সেটা দেখব। ট্রানজিয়েন্ট পার্টের সলিউশন করার সময় আমরা হোমোজেনিয়াস পার্টটাকে কনসিডার করব, তার মানে লেফট হ্যান্ড সাইড যা আছে ছিল রাইট হ্যান্ড সাইডকে আমরা 0 ধরব। এবার আর স্টেডি স্টেট সলিউশন করার সময় আমরা রাইট হ্যান্ড সাইডকে নন জিরো ধরব। এবার দেখা যায় যে স্টেডি স্টেটে পৌঁছানোর পর সিস্টেম এক্সটার্নাল যে পিরিয়ডিক ফোর্স তার কম্পাঙ্কে কম্পিত হচ্ছে। এবার ট্রানজিয়েন্ট সলিউশন বের করার জন্য আমি রাইট হ্যান্ড সাইডকে 0 ধরে নিয়েছি। এবার তোমরা অলরেডি পড়েছো 10 ক্লাস 2 তে বা ড্যাম্প ভাইব্রেশন পড়ার সময় যে এই সলিউশন, এই ইকুয়েশনের সলিউশন কিভাবে করতে হয়। আমরা একটা ট্রায়াল সলিউশন ধরি, x a prime e to the power alpha t, a prime হচ্ছে যেখানে অ্যামপ্লিটিউড আর আলফা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো এই ট্রায়াল সলিউশন ধরে আমরা যদি এই ইকুয়েশনে বসাই, সেখান থেকে আমি একটি দ্বিঘাত সমীকরণ পাই আলফা, যেখান থেকে আলফার মান বেরোবে দুটো, শ্রীধর আচার্য ব্যবহার করে -b প্লাস মাইনাস দুটো ঘর b স্কয়ার মাইনাস 4ac/2 করে আমরা আলফা দুটো মান পাই, -k প্লাস মাইনাস দুটো ঘর k স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার। তো জেনারেল সলিউশনকে আমি এভাবে লিখতে পারি যে কমপ্লিমেন্টারি ফাংশন হবে x সমান a e to the power -k প্লাস রুট ওভার k স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার t এবং b into e to the power -k মাইনাস রুট ওভার k স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার t। এবার আমরা জানি যে ড্যাম্পড মোশনের ক্ষেত্রে ভাইব্রেশন তখনই হয় যদি ওমেগা গ্রেটার দ্যান k হয়, মানে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ড্যাম্পিং কনস্ট্যান্টের চাইতে বড় হলে তবেই আমার এই যে রুটের ভেতরে যে টার্মটা আছে সেইটা ইমাজিনারি হবে, তখনই আমরা একটা পিরিয়ডিক সলিউশন বা অসিলেশন পাবো। তো এবার যখন ওমেগা গ্রেটার দেন কে বা কে লেস দেন ওমেগা, তখন একটু অঙ্ক করে দেখা যায় যে ফাইনালি আমরা এই সলিউশনটা পাই যে x সমান c e to the power -kt ইনটু sin ওমেগা প্রাইম t প্লাস phi। দেখো এখানেও কিন্তু সিস্টেমটা নিজের প্রাকৃতিক যে কম্পাঙ্ক ওমেগা সেটাতে দুলছে না, এখানেও কিন্তু কম্পাঙ্ক হচ্ছে ওমেগা প্রাইম, যেটা কিনা ওমেগার চাইতে একটু ছোট। তো আমি লিখতে পারি ওমেগা লেস দ্যান or ওমেগা প্রাইম লেস দ্যান ওমেগা। এবং এইখানে একটা দেখার বিষয় যে অ্যামপ্লিটিউড হচ্ছে c into e to the power -kt, এটা কিন্তু সময়ের সাথে সাথে কন্টিনিউয়াসলি এক্সপোনেনশিয়ালি কমতে থাকে এবং একটা নির্দিষ্ট সময় পর এই অ্যামপ্লিটিউড পার্টটা
জিরো হয়ে যায়। ঠিক আছে, এবার আসি স্টেডি স্টেট সলিউশনের কথায়। স্টেডি স্টেট সলিউশন করার সময় আমরা রাইট হ্যান্ড সাইডকে নন জিরো ধরবো, যেটা এখানে ধরা আছে f0 e to the power ipt, আর এটার ক্ষেত্রে আমি ট্রায়াল সলিউশন নেব a into e to the power ipt। এবারে এই শুধু a into e to the power ipt কেন নিচ্ছি, আলফা টি কেন নিলাম না, এটা একটা প্রশ্ন আসতে পারে। এবার রাইট হ্যান্ড সাইডে দেখো আমাদের e to the power ipt আনতে হবে। তো লেফট হ্যান্ড সাইডে আমি যদি সাম কনস্ট্যান্ট ইনটু e to the power ipt নিই, তো তার ফার্স্ট ডেরিভেটিভ করো কি সেকেন্ড ডেরিভেটিভ করো, we will always get e to the power ipt multiplied by some constant। তো আমার এখানে কিছু একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই e to the power ipt আমি সব সময় পাবো যদি আমি ট্রায়াল সলিউশন a e to the power ipt নিই। সুতরাং সেই জন্যই এটাকে বলা হয় পার্টিকুলার ইন্টিগ্রাল, তার মানে প্রবলেম টু প্রবলেম এই পার্টিকুলার ইন্টিগ্রালের ট্রায়াল সলিউশন কিন্তু আলাদা হবে। এবার এখান থেকে আমরা a এর ভ্যালু বের করব। কিভাবে করব, এই ইকুয়েশনে x এর ভ্যালু যদি আমি বসাই, সেখান থেকে এই ইকুয়েশন পাই, এবং সেখান থেকে আমি এখানে e to the power ipt e to the power ipt ক্যান্সেল করি, আর a এর ভ্যালু এরকম একটা কমপ্লেক্স নাম্বার পাই f0 বাই ওমেগা স্কয়ার মাইনাস p স্কয়ার প্লাস i ইনটু 2kp, যেটাকে আমি f0 বাই z হিসাবে লিখছি, যেখানে z একটা কমপ্লেক্স নাম্বার গিভেন বাই দিস। এটাকে আমি যদি x প্লাস iy ফর্মে লিখি, তাহলে এটাকে আমি x বলছি, ওমেগা স্কয়ার মাইনাস p স্কয়ার কে, আর 2kp কে আমি y বলছি। এইভাবে যদি আমি লিখি, তাহলে আমরা জানি যে যে কোনো কমপ্লেক্স নাম্বার z কে লেখা যায় mod z into e to the power i থিটা হিসাবে, যেখানে mod z হয় root over of x square plus y square, আর tan থিটা সমান হয় y by x। তো ওখান থেকে থিটার ভ্যালু আমরা পাবো tan ইনভার্স 2kp বাই ওমেগা স্কয়ার মাইনাস p স্কয়ার। তো এই z mod z into e to the power i থিটা কে এখানে বসিয়েছি, বসানোর পর এটা আসছে f0 বাই mod z into e to the power minus i থিটা, এখানে আমরা একটা বড় ফাংশন পেয়েছি মাল্টিপ্লাইড বাই e to the power minus i থিটা, আর এখান থেকে লিখছি যে x সমান a e to the power ipt, তো সেই বড় ফাংশনটা মাল্টিপ্লাইড বাই e to the power i pt minus থিটা। এইখানে দেখার বিষয় একটা, যে মনে পড়ে যে আমরা ফোর্স নিয়েছিলাম এক্সটার্নাল পিরিয়ডিক ফোর্স, যেটা f সমান নিয়েছিলাম f0 e to the power i pt, আর আমরা দেখতে পাচ্ছি যে এখানে সলিউশন আসছে সাম কনস্ট্যান্ট ইনটু e to the power i pt minus থিটা। এর মানে হচ্ছে সরণ এবং এক্সটার্নাল পিরিয়ডিক ফোর্স এর মধ্যে একটা দশা পার্থক্য আছে। সেই দশা পার্থক্যটা কি না, সেটাই হলো থিটা, যেখানে থিটা সমান হচ্ছে 2kp বাই ওমেগা স্কয়ার মাইনাস p স্কয়ার। এবার কখন দশা পার্থক্য থাকবে না, যদি কোন সিস্টেমে k সমান 0 হয়। এবার k স্ট্যান্ডস ফর ড্যাম্পিং, তো ড্যাম্পিং যদি 0 হয় কোন সিস্টেমে, তাহলে সেখানে সরণ এবং এক্সটার্নাল পিরিয়ডিক ফোর্স এর মধ্যে কোনো দশা পার্থক্য থাকবে না। এবার টোটাল সলিউশন যদি আমাকে লিখতে হয়, আমি লিখব কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল, যার মধ্যে এই পার্টটা একটা সিগনিফিকেন্ট টাইম পর 0 হয়ে যায়, এবং যেটা পড়ে থাকে সেটা হলো শুধু এই পার্টটুকু, যেটা ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন পার্ট। The amplitude is a function of p, amplitude হচ্ছে এক্সটার্নাল পিরিয়ডিক ফোর্সের যে কম্পাঙ্ক p তার ফাংশন, তার উপর নির্ভরশীল। আর একটা দশা পার্থক্য আমরা পাচ্ছি, যেটা আগেই বললাম থিটা। এবার আসি রিয়েল লাইফের ক্ষেত্রে, রিয়েল প্রবলেমস এর ক্ষেত্রে যদি আমার e to the power ipt দিয়ে কাজ না করি, আমরা sin pt বা cos pt দিয়ে কাজ করি, তার ক্ষেত্রে x এর ভ্যালু এইরকম আসবে। sin pt দিয়ে কাজ করলে x এর ভ্যালু আসবে সামথিং সাম কনস্ট্যান্ট ইনটু sin pt মাইনাস থিটা, আর cos pt দিয়ে কাজ করলে x এর ভ্যালু আসবে সাম কনস্ট্যান্ট ইনটু cos pt মাইনাস থিটা। এবার আসি রেজোন্যান্স। রেজোন্যান্স বা অনুনাদ, আমরা একটু আগে দেখলাম যে অ্যামপ্লিটিউড অফ ভাইব্রেশন বিস্তার, এটা p এর উপর নির্ভরশীল হচ্ছে। তার মানে এক্সটার্নাল পিরিয়ডিক ফোর্সের যে ফ্রিকোয়েন্সি, সেইটার কোন ভ্যালুর জন্য এই অ্যামপ্লিটিউডের মান অনেক বেশি হতে পারে। তো অনুনাদ সেটাকে বলা হয় যখন
এই ড্রাইভিং ফ্রিকোয়েন্সি এর কোনো পার্টিকুলার ভ্যালুর জন্য, ড্রাইভিং ফোর্সের যে ফ্রিকোয়েন্সি তার কোনো পার্টিকুলার ভ্যালুর জন্য অ্যামপ্লিটিউড বা বিস্তার প্রচন্ড হাই হয়ে যায়, সেই ঘটনাকে বলা হয় রেজোন্যান্স বা অনুনাদ। তো যখন আমরা এটা অ্যামপ্লিটিউডের বা বিস্তারের ক্ষেত্রে বলবো, আমরা সেটার নাম দিয়েছি অ্যামপ্লিটিউড রেজোন্যান্স। এটা যখন আমরা ভেলোসিটির ক্ষেত্রে করব, ভেলোসিটির ক্ষেত্রে আমরা সেটাকে বলবো ভেলোসিটি রেজোন্যান্স অথবা এনার্জি রেজোন্যান্স। তো অ্যামপ্লিটিউড রেজোন্যান্সের ক্ষেত্রে অ্যামপ্লিটিউডকে আমি এই ইকুয়েশন দিয়ে লিখছি, a = f naught divided by root over omega square minus b square plus 4k square p square। এবার দেখা যাচ্ছে p সমান 0 তে অ্যামপ্লিটিউডের একটা নন জিরো ভ্যালু আছে f0 বাই ওমেগা স্কয়ার, আর p টেন্ডস টু যখন ইনফিনিটি তখন a এর ভ্যালু হয়ে যাচ্ছে f naught বাই ইনফিনিটি বা 0। তো এর মাঝখানে কোথাও একটা গিয়ে এই অ্যামপ্লিটিউড প্রচন্ড বেড়ে যায়। এবার কোথায় অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম আমরা কিভাবে পাবো? আমরা এই অ্যামপ্লিটিউডের যে ফাংশনটা থাকে তার ফার্স্ট ডেরিভেটিভ নিলেই দেখতে পাবো। এবার এখানে একটু বুদ্ধি খাটিয়ে এই জিনিসটা দেখতে হয় যে অ্যামপ্লিটিউডের যে ফাংশন তাতে p রয়েছে কেবল ডিনোমিনেটরে, নিউমারেটরে কোনো কিছু নেই। এবার যদি আমি খালি এই ডিনোমিনেটরের পোরশনটাকে নিয়ে তাকে মিনিমাইজ করি, আমি a কে ম্যাক্সিমাইজ করতে পারবো। সেজন্য আমি করেছি we have done d/dp of omega square minus b square whole square plus 4k square p square equal to 0। এবার এই ডেরিভেটিভটা করার পর আমি দেখতে পাই যে p স্কয়ার সমান omega square minus 2k square, এই ভ্যালুতে এই ডেরিভেটিভ ফার্স্ট ডেরিভেটিভ 0 হবে। এবার এখানে আমরা ম্যাক্সিমাম আশা করছি, তাই রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি বলবো pr = omega square minus 2k square। এবার এই রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিতে অ্যামপ্লিটিউডের ভ্যালু কত হয়, মানে ম্যাক্সিমাম কত দূর বিস্তার যেতে পারে, সেটা জানার জন্য কি করব, জাস্ট এই এক্সপ্রেশনে p কে pr দিয়ে রিপ্লেস করে দেব। তো pr এর যে ভ্যালু ওমেগা স্কয়ার মাইনাস 2k স্কয়ার সেটা আমরা ব্যবহার করেছি এখানে, এবং ব্যবহার করার পর দেখা যাচ্ছে যে a max সমান আসছে f0 ডিভাইডেড বাই 2k into root over of omega square minus k square। এবার দেখো এখানে কয়েকটা জিনিস দেখার আছে। এই ফাংশনটা যদি আমরা k সমান 0 বসাই, k সমান 0 মানে জিরো ড্যাম্পিং, সিস্টেমে কোনো ড্যাম্পিং নেই, k সমান 0 বসালে a max আসে ইনফিনিটি। এন্ড হোয়াট অ্যাবাউট p max? k সমান 0 বসালে pr, এই এর এক্সপ্রেশন k সমান যদি আমি 0 বসাই আসে ওমেগা। তোমরা যেটা 10+2 তে পড়ে এসছো যে বাইরের প্রযুক্ত বলের কম্পাঙ্কের সাথে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যখন এক হয়ে যায় তখন আমরা অনুনাদ দেখতে পাই, এটাই হলো সেই সিচুয়েশন। এখানে দেখো যে k সমান যখন 0, বাইরের প্রযুক্ত বলের যে ফ্রিকোয়েন্সি p তখন ওমেগার সাথে সমান হবে অনুনাদে। তো আমরা পাচ্ছি এটা, আর তখন বিস্তারের মান ইনফাইনাইট হয়ে যায়। এবার এই a max এর মান, এটা দেখো k এর উপর নির্ভরশীল। এটা কিভাবে k এর উপর নির্ভরশীল হয় তার একটা গ্রাফ আমি এখানে প্লট করেছি। যদি জিরো ড্যাম্পিং হয় তখন আমরা দেখি যে a max সমান ইনফিনিটি আর pr সমান ওমেগা ফর k = 0। এবার k কে যদি একটু একটু করে বাড়ানো হয় তখন কি হবে? আমরা যদি আগের স্লাইডে যাই দেখি যে a max এর ভ্যালু k নিচে রয়েছে। এবার k এর ভ্যালু যদি একটু একটু করে বাড়ানো হয় দেখা যায় a max এর হাইট কমতে থাকে। আর pr এর কি হবে? pr এর ভ্যালু হচ্ছে ওমেগা স্কয়ার মাইনাস 2k স্কয়ার। তো k যদি নন জিরো হয় obviously pr এর ভ্যালু ওমেগার থেকে কম হবে, এবং যত আমরা k কে বড় করব তত ও কমতে থাকবে। এন্ড অ্যাজ এ রেজাল্ট আমরা কি দেখতে পাবো যে লো ড্যাম্পিং এর জন্য দেখো এখানে পিক হাইট কমে গেছে, এবং পিকের পজিশন এটা কিন্তু এটা হচ্ছে p = ওমেগা, এই ডট ডট লাইনটা। তো পিকের পজিশন p = ওমেগা থেকে লেফট এর দিকে শিফট করেছে। আর একটু ড্যাম্পিং বাড়ালাম, a max এর হাইট আরো কমলো এবং পিকের পজিশন আরো একটু লেফট এর দিকে এলো। আরো বাড়াতে, ড্যাম্পিং বাড়াতে ফর হাই ড্যাম্পিং পিক হাইট আরো কমবে এবং পিকের পজিশন আরো বাঁ দিকে আসবে।
তো এইভাবে আমরা দেখতে পাই যে একটা পার্টিকুলার ভ্যালু অফ পি এর জন্য মানে বাহ্যিক পর্যাবৃত্ত বলের একটা নির্দিষ্ট কম্পাঙ্কে সিস্টেমের বিস্তার প্রচন্ডভাবে বেড়ে যাচ্ছে, যেটাকে আমরা বলছি বিস্তারীয় অনুনাদ বা অ্যামপ্লিটিউড রেজোন্যান্স। এর পরের দুটো পার্ট হবে ভেলোসিটি রেজোন্যান্স বা এনার্জি রেজোন্যান্স, শক্তির অনুনাদ, এবং তারপর আমরা দেখব অনুনাদের তীক্ষ্ণতা বা শার্পনেস অফ রেজোন্যান্স কি। সেই ভিডিও থাকবে পার্ট 2 তে। নমস্কার। হয়ে গেছে? হ্যাঁ, কিছুই করিনি তো, সেটা পজ করে